নমস্কার, শুরু করছি বাংলা বলছে। প্রসাদ তুমি কার? সামনেই রথযাত্রা, আর রথযাত্রার আগে রাজ্যে রাজনৈতিক তরজা। বিষয় কি? জগন্নাথ দেবের প্রসাদ। দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথের প্রসাদ, আর তা নিয়ে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলায় জেলায় পাঠানোর ব্যবস্থা হচ্ছে। প্রসাদের মিষ্টির প্যাকেট আর জগন্নাথ ধামের ছবি, আর তা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা বলছেন এটা হিন্দুদের বিশ্বাসে আঘাত। সরকার বলছে এটা শুভেন্দুর কুৎসা আর মিথ্যাচার। শুভেন্দু অধিকারী বলছেন দীঘার জগন্নাথের প্রসাদ আদৌ প্রসাদ নয়। সরকারের মন্ত্রী বলছেন জগন্নাথ দেবের প্রসাদই দেওয়া হবে বাড়ি বাড়ি। শুভেন্দু অধিকারী বলছেন প্রসাদের নামে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন পাড়ার দোকানের প্যাঁড়া আর গজা। মন্ত্রী বলছেন খোয়া ক্ষীর মিশিয়ে তৈরি হবে জগন্নাথ দেবের প্রসাদ। আর প্রসাদ নিয়ে এই যে চাপানুতর, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রসাদ তুমি কার? আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতে একটু আপনাদের দেখাই, একটু চোখ রাখি প্রতিবেদনে। সামনেই রথযাত্রা, আর তার আগে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘরে ঘরে পাঠানো হবে এখানকার প্রসাদ। যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের পুজো প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী শুরু হয়েছে উদ্যোগ। 17 জুন থেকে রথযাত্রার মধ্যে বাড়ি বাড়ি প্রসাদ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আর এ নিয়েই সরকারকে বিঁধতে আসরে নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে এটা প্রসাদ নয়, প্রসাদের নামে বাড়িতে বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠাবেন গজা আর প্যাঁড়া। এভাবে প্রসাদ বিলি আসলে হিন্দু ধর্মকে আঘাত ছাড়া আর কিছুই নয়। এই প্যাকেটটা তৈরি হচ্ছে, এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা প্যাড়া। It is decided that token souvenirs, photo and sweets bucket prasad will be distributed to the household of the state. লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না। স্পেসিফিকেশন বলেছে সুইট প্যাড়া, এটা বাংলাতেই লিখেছে PEDA, পেডা। ডায়ামিটার 4.8 সেন্টিমিটার, থিকনেস 1.1 সেন্টিমিটার। এখানে মেপে নিতে পারেন। তবে শুভেন্দুর অভিযোগের পরই তা নস্যাৎ করতে সাংবাদিক বৈঠক ডাকেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। রবীন্দ্র সদন চত্বরে ইন্দ্রনীল সেন জানান বিরোধীরা জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে কুৎসা করতে নেমেছে। বাড়ি বাড়ি দেওয়া হবে জগন্নাথ দেবের প্রসাদই। আমি ব্যক্তিগতভাবে বাংলার প্রত্যেক হিন্দুদের হয়ে এই ধরনের মন্তব্যের প্রবল ধিক্কার জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 থেকে 2.5 বছরের মধ্যে করেছে, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। ধর্ম আমার, ধর্ম তোমার, মহাপ্রসাদ সভা। এখানে আলাদা করে খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে, খালি হিন্দু ডিলারদের মাধ্যমে এই মহাপ্রসাদ দেওয়া হবে, এরকম কোনো পরিকল্পনা ওনার নেই এবং এরকম কোনো সরকারি সার্কুলার আমরা বের করিনি। রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে প্রসাদ কণিকা মাত্র। এভাবেই দীঘার জগন্নাথ দেবকে উৎসর্গ করা হবে খোয়া ক্ষীর। সেই প্রসাদ পৌঁছে যাবে বিভিন্ন জেলার মিষ্টির দোকানে। সেখানেই প্যাঁড়া ও গজা তৈরির সময় তা মিশিয়ে দেওয়া হবে, আর ওই মিষ্টিই পাঠানো হবে বাড়ি বাড়ি। রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ ধামের ছবি সহ মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে প্রতিটি ঘরে। কলকাতা টিভি। কৌশিক বিশ্বাসের কাছে শুরুতে আসি। কৌশিক, যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে রীতিমতো
স্পেসিফিকেশন ধরে দেওয়া হয়েছে যে সেই প্যাঁড়া এবং গজার কি সাইজ হবে, কি কি মিষ্টি থাকবে, এবং সেগুলো আসলে দীঘার জগন্নাথ মন্দিরে সেখানে উৎসর্গীকৃত প্রসাদ নয়, জাস্ট পাড়ার দোকানে দোকানে তৈরি প্যাঁড়া আর গজা। এটা প্রসাদ না, মিষ্টি হিসেবে যদি তার কোয়ালিটি ভালো থাকে মিষ্টি হিসেবে খেয়ে নিন, কিন্তু সেটা প্রসাদ হিসেবে বিবেচনা করবেন না। দেখুন, প্রথমেই আমি আপনাদের একটু ভালোভাবে বিশ্লেষণ করি ইন্দ্রনীলদার এই প্রেস কনফারেন্স থেকেই আপনারা এই বক্তব্যগুলোও পেয়ে যেতে পারেন। আমরা যারা হিন্দু আছি এখানে, আশা করি সবাই যারা বসে আছি আমরা হিন্দু, আমরা এটা জানি যে মহাপ্রসাদ যেটা হয়, যেটা ভগবানকে উৎসর্গ করে করা হয়, এই ক্ষেত্রে কি ঘটছে আমি একদম টু দি পয়েন্ট বলছি। আগামীকাল থেকে এই যে খোয়া ক্ষীর, যেটা কিনা গজা এবং প্যাঁড়ার ইনগ্রেডিয়েন্ট, এইটা ভগবান জগন্নাথ দেবের কাছে দীঘার মন্দিরে পাঠানো হবে। এই খোয়া ক্ষীর ভগবানকে উৎসর্গ করা হবে, উৎসর্গ করে সেটাকে মহাপ্রসাদ তৈরি করা বানানো হলো। এই খোয়া ক্ষীরের মহাপ্রসাদটা ভগবানকে উৎসর্গ করার পর বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলায় জেলায় পৌঁছবে। এইবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আইডেন্টিফাই করবেন যে জেলার কোন কোন মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো তৈরি হবে, যেটার মধ্যে এই খোয়া ক্ষীরের ইনগ্রেডিয়েন্টগুলো থাকবে। ফলে যখন খোয়া ক্ষীরের একটা কণিকা পর্যন্ত ওই মিষ্টির মধ্যে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মহাপ্রসাদে পরিণত হয়। একটা ছোট্ট ব্যক্তিগত কথা বলি, জন্ম থেকে আমি দুর্গাপুজো আমার বাড়িতে হয়, আমার বাড়িতে পাঁঠা বলি হয় এখনো পর্যন্ত 6 নম্বর রতনবাবু রোড। সেই পাঁঠা বলির যে মহাপ্রসাদটা হয়, সেটা ভোগের পর অন্যান্য পাঁঠার মাংসের সঙ্গে মিশিয়ে সেটাকে মহাপ্রসাদ করে সারা পাড়া এবং অন্যান্য জায়গায় দেওয়া হয়। আপনি আজ কাশীর বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে যে কোনো হিন্দু তীর্থে চলে যান, সেই তীর্থক্ষেত্রের ঠিক বাইরেই আপনি দেখবেন তাদের প্রসাদের প্যাকেট বিক্রি হচ্ছে। সেগুলো প্রত্যেকটা প্রসাদের প্যাকেট কি ভগবানকে উৎসর্গ করা হয়? তা নয়। ওই যে মহাপ্রসাদের টাচ, এক সেকেন্ড, এই যে আর একটা যেটা সেন্টিমিটার ধরে বলা হলো, এই কারণে বলা হলো যাতে ওই প্যাকেটে কোনো ডিসক্রিপেন্সি না থাকে, যাতে নিন্দুকেরা বলতে না পারেন যে বীরভূমের লোকেরা তো বড় প্যারা পেয়েছে, জলপাইগুড়ি ছোট প্যারা পেয়েছে। সরকার এতটাই মানবিক এবং নিখুঁতভাবে এটা করতে চাইছেন যে ওটার সাইজ, ডাইমেনশন, ইনগ্রেডিয়েন্ট পর্যন্ত ঠিক করে দিয়েছেন, সো দ্যাট দেয়ার ইজ নো ডিসক্রিপেন্সিস। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শঙ্কুতলিতে আপত্তির জায়গা কি আছে? প্রথম কথা আমি বলবো যে অন্তত রেশন দোকানের যে লোকেরা আছে তারা যদি দায়িত্ব নিয়ে চালটা গরিবের না চুরি করে প্রধানমন্ত্রী যেটা পাঠাচ্ছেন সেটা মানুষের কাছে আগে পৌঁছাতেন, তাহলেও একটু কাজের কাজ হতো। এবার তো এরপর একটা প্রসাদ কেলেঙ্কারি হবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। মানে একটা সেক্টর নিয়ে যে কেলেঙ্কারি বাল আছে। দেখুন, জগন্নাথের আমরা ভক্ত, আমাদের বাড়িতে ধরুন পুজো হয় জগন্নাথের। এখন মুশকিল হচ্ছে জগন্নাথের প্রসাদ উৎসর্গ করা হবে, করার পর সেই প্রসাদের একটু টুকরো চলে যাবে হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। জেলা শাসকরা এলাকার উন্নয়নের কাজ ছেড়ে আগে প্রসাদ তৈরি করবেন, কোনো একটা কন্ট্রাক্টরকে ধরে নিয়ে আসবেন টেন্ডার করে, তারপর সেই প্রসাদ মেশানো হবে তাতে, তারপর সেই প্রসাদ হচ্ছে সবাইকে বিলি করা হবে। এবং আপনি জানেন যে জগন্নাথ পুজোর ক্ষেত্রে আমায় মার্জনা করবেন, আমি কোনো সম্প্রদায়কে হচ্ছে আঘাত দিতে চাই না, কিন্তু এটা পুজোর যেমন ওদেরও ধর্মীয় আচরণের যেমন নিয়ম থাকে, আপনি দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে হচ্ছে নির্দিষ্ট হিন্দু ধর্ম ব্যতীত অন্য কেউ ঢুকতে পারেন না। এখন সরকারি ক্ষেত্রে যখন তারা এই কাজ করবেন, একাধিক অন্য ধর্মের হচ্ছেন আধিকারিকরা রয়েছেন, তারা সেই প্রসাদ বহন করবেন, নিয়ে যাবেন লোকের বাড়িতে। আমাদের বাড়িতে যে এই ধরনের একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে আমাদের নানা রকম বিধি ধর্মীয় আমরা যখন 108 পদ্ম আসতে দেখি, যখন আমরা দেখি যে 108 পদ্ম দুর্গাপুজোয় লাগে, সেই 108 পদ্ম কারা তুলছেন, কারা নিয়ে আসছেন? দিদি এই যে ঠাকুর, দিদি এক সেকেন্ড আমি এটার উত্তর দিচ্ছি। দিদি এই আমাদের বাড়ি, ওনার বাড়িতে দুর্গাপুজো হয়, উনি জানেন এই যখনই যত জিনিস আসে পুজো শুরু করবার আগে তাকে পরিশুদ্ধকরণ করতে হয়, তার মার্জন করতে হয়, তার মন্ত্র আছে আলাদা, তার নিয়ম কানুন আছে, সেটা মেনটেন করতে হয়। এই যে একাধিক প্রসাদ আপনি প্রসাদ বলে পৌঁছচ্ছেন, এই চিটিংবাজিটা লোকের সাথে না করলে হতো না? আপনার তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের হচ্ছে এই সংক্রান্ত লোকেদের ভোট চাই, আর না হলে তো আপনি কোনোদিন হিন্দুদের কথা ভাবেননি। আপনি বারবার ওখানে সমস্ত সিটে হারছেন বলে আপনি এই নতুন পরিকল্পনা নিচ্ছেন। আমি আজকে একটা কথা বলছি, আপনি বাবু এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না। আমি খুব খুশি হতাম রাজ্যের মুখ্যমন্ত্রী বসে যদি বলতেন না প্রসাদের ব্যবস্থা আছে, উনি বলবেন না, উনি ইন্দ্রনীলকে সামনে নিয়ে এসেছেন। আমি আসবো, মমতা ব্যানার্জি মুসলিম ভোট চলে যাবে, সেই জন্য বলবেন না। আমি চন্দনদার কাছে আসবো, এক সেকেন্ড, আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, এবার হচ্ছে প্রসাদ, সেটা প্রসাদ নাকি পাড়ার দোকানের
প্যারা আর গজা এই নিয়ে বিতর্ক। মুফিয়া আজকে আমার এই আলোচনাতে আমার না একটা ব্রডার প্রসপেক্টকে মনে হচ্ছে যে আমরা ওইভাবে দেখতে পারি, মানে এটা এমন জায়গাতে নিয়ে না জিরোইং করা হচ্ছে নির্বাচনের আগে। আমরা একটু অন্য পার্সপেক্টিভে যাই না, আমরা শুনলাম কৌশিক যেভাবে বর্ণনা করলেন, শঙ্কু যেভাবে বর্ণনা, প্রসাদ কী হওয়া উচিত। দেখো প্র্যাকটিক্যালি আমার সেই ব্যাপারে বিশেষ কোনো জ্ঞান নেই, কিন্তু আমি যে জ্ঞান আমার আছে বা আমি প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে মেরুকরণের রাজনীতির কোন লেভেলে যেতে পারলে এই ঘটনাগুলো ঘটতে পারে, যেখানে প্রসাদ বিশ্লেষণে সিনসিয়ার রাজনীতিকদের আলোচনা করতে হয় এবং করতে বাধ্য করা হয়। তোমাকে একটা কথা বলবো, যেভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এই প্রসাদ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কি একবার একটু আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ভাবা যায় কি, একবার একটু গরিবী দূরীকরণের ক্ষেত্রে ভেবে যায় কি? আমি ডোল আউটের কথা বলছি না, আমি বলতে চাইছি বিভিন্ন ক্ষেত্রে জাতপাতের প্রশ্নে সমাজটা বিভাজিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি প্রায়োরিটি নিয়ে প্রশ্ন থাকতেই পারে, আবার একই সঙ্গে যখন একটা ধুমধাম সহকারে একটা জগন্নাথ মন্দির স্থাপন হয়েছে তা নিয়ে, এক সেকেন্ড, মন্দির কি কালচারাল সেন্টার তা নিয়ে যত বিতর্কই থাক না কেন, সেখানে বহু মানুষ যাচ্ছেন, তারা জগন্নাথ দেবের দর্শন করছেন, তারা পুজো দিচ্ছেন, কেউ হয়তো জাস্ট দেখার জন্য, সে মন্দির দেখার জন্য, স্থাপত্য দেখার জন্য সেখানে যাচ্ছেন। সেখানে যদি রাজ্যের প্রতিটি বাড়ি বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়, তা ক্ষতিটা কি? না, ক্ষতি তো এখানে কেউ বলেনি, ক্ষতি নয়, এটা ক্ষতিও নয়, কিন্তু এটার মধ্যে যে বিশেষ তারতম্য আছে ধর্মীয় একটা অনুকরণের জায়গাকে বাদে, তুমি এটাকেও তো বিশ্লেষণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে পশ্চিমবাংলা মেরুকরণ আমার ভাবার কোনো কারণ একটা ছোট্ট পয়েন্ট বলি, যে এই প্রসাদটা কিন্তু রেশন ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড হবে, 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের যদি অন্য কোনো রকম উদ্দেশ্য থাকতো, কোনো রাজনৈতিক কর্মীকে এই প্রসাদ ডিস্ট্রিবিউশনের মধ্যে ঢোকানো হবে না, পুরোটাই রেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে হবে, পুরোটাই রেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে দেওয়া হবে। ফলে এইখানে এটা ভাবার কোনো অবকাশই নেই যে এটা নিয়ে কোনো রাজনীতিকরণ হতে পারে। আমার প্রসাদ অন্য লোক নিয়ে চলে যাবে, জগন্নাথের প্রসাদ অন্য লোক, তাহলে আপনাকে আরো একটা প্যাকেট দিয়ে দেবো, তাহলে আপনাকে আরো একটা প্যাকেট দিয়ে দেবো। আসবো আমি সৈকতের কাছে, একটু আসি সৈকত। না, প্রথমত হচ্ছে রাম মন্দির যখন হয়েছিল তখন আমরা বারে বারে বলেছিলাম এই যে রাম মন্দিরকে উদ্বোধনকে সামনে রেখে যেভাবে মার্কেটাইজিং করা হয়েছিল, তখন মনে হয়েছিল যে ধর্ম, মন্দিরের প্রতি ভক্তি এগুলো আড়ালে চলে যাচ্ছে, কোথাও না কোথাও ব্র্যান্ডিং, ধর্মকে ব্র্যান্ডিং করা হচ্ছে। দেখুন, তাতেও রাম মন্দির ট্রাস্ট ছিল, দিল্লির সরকার বা কেন্দ্রের সরকার যে কাজ করেননি। আমরা বারে বারে বামপন্থীরা কথা বলি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতের মনোবাসনা পূরণ করে দিচ্ছেন। সরকারের কাজ কি? আমরা শঙ্কুদা শুনলে হয়তো খারাপ ভাববেন, আমরা হিন্দুদের জন্য রাজনীতি করি না, আমরা মুসলমানদের জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতিটা করি বাংলার অন্ন বস্ত্র বাসস্থান, রুটি রুজি মেহনতি মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের জন্য। তাতে আপনাদের খারাপ লাগতে পারে। প্রশ্ন নাম্বার 2 আমার, এক, রেশন ডিলারদের কাজ যদি এটা হয়, তাহলে এই রেশন ডিলাররা লকডাউনের সময়, কোভিডের সময় কেন বাড়ি বাড়ি চাল পৌঁছে দিতে পারতো না? যখন পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছিল তখন কেন এই রেশন ডিলারদের মধ্য দিয়ে সরকার একটা প্যারালাল সিস্টেম চালু করছিল না? কেন রেশনের ওপর যখন ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছিল, রেশন ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছিল, তখন প্যারালাল আরেকটা বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা মডেল চালু করলেন না? 1, 2, আমাদের বক্তব্য হচ্ছে সরকারের কাজ কি? সরকারের কাজ সার্ভে করার মধ্য দিয়ে গত 2 বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট বেড়েছে। বাড়ি বাড়ি গিয়ে ডিএমদের এই নির্দেশ দেওয়া যায় না যে বাড়ি বাড়ি সার্ভে করে ড্রপ আউট ছাত্রছাত্রীদের মিড ডে মিলের আওতায় আনুন, কিংবা পড়াশোনার আওতার মধ্যে আনুন, কিংবা একটা সার্ভে করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে আমরা চালু করেছিলাম, সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মধ্য দিয়ে গোটা রাজ্য জুড়ে একটা সার্ভে করা যায় না কত সংখ্যক বেকার বসে রয়েছে? এই সার্ভেগুলো 34 বছরে হয়েছিল, আমরা করেছিলাম তো, এমপ্লয় এক্সচেঞ্জ আমরাই করেছিলাম, সর্বশিক্ষা আমাদের করা, নিরক্ষরতা দূরীকরণ অভিযান আমাদের করা, আমরা রেশন ব্যবস্থা লাগু করবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলাম। এখন আপনি তাকিয়ে দেখুন এলাকা পর এলাকা রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, গোটা রাজ্য জুড়ে। এক সেকেন্ড, গোটা রাজ্য জুড়ে রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, গোটা রাজ্য জুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটাকেই এরা উঠিয়ে দিয়েছে।
আমি গোটা আসবো। রাজ্যে সরকারের কাজ এটা নয় প্রসাদ পাঠানো, একটু শুভ মন্দির মহাদার বানানো, কাছে ধর্মের আসি। ব্র্যান্ডিং করা। শুভ, মমতা আসবো, বন্দ্যোপাধ্যায় আজকে। বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে ধর্মের রাজনীতিতে ব্র্যান্ডিং করছে। শুভ ময়দার কাছে আসি। শুভ ময়দা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা প্রসাদ ভেবে কেউ গ্রহণ করুন, বা কেউ জগন্নাথ মন্দিরের থেকে আসছে তাই জাস্ট প্যাড়া বা গজা হিসেবে সেটা গ্রহণ করুন, সেটা তো একেবারে ব্যক্তি বিশেষের তার বিশ্বাস এবং তার চয়েসের উপর নির্ভরশীল। এটা নিয়ে এত রাজনীতির অবকাশ কি রয়েছে? না, একেবারেই না। মানে বিশ্বাসের কথা যখন বলছেন তখন আমি অবশ্যই কৌশিক বাবুকে সবচেয়ে বেশি বিশ্বাস করব। আমরাও। এবং যেভাবে মানে মূল যে বিষয়টা হচ্ছে যে এটা তো সত্যি যে রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, প্যাঁড়া খাবো আমি। অর্থাৎ এখন তো মূল বিষয়টা যে প্যাঁড়াটা তো আমরা খাবো সাধারণ মানুষ, তবে একই সঙ্গে যেভাবে পাঁঠার মাংস মিশিয়ে দিলেও সেটা সত্যিকারের প্রসাদই হয়ে যায়, অবশ্যই আমরা তাতেও অত্যন্ত উৎসাহী থাকবো। ঘরে ঘরে প্যাঁড়া আসুক, যারা আমিষ খাবার খান তাদের ঘরে ঘরে আমিষ খাবার পৌঁছে যাক প্রচুর পরিমাণে, এবং যারা নিরামিষ খান তাদের ঘরে নিরামিষ খাবারই পৌঁছে যান। এই নিয়ে মানে কোনো প্রশ্নই নেই। এবং এই ধরনের যে ব্যবস্থাপনা আমাদের রাজ্য সরকার করছেন, এটা তো পরিষ্কার বুঝতে হবে যে সৈকতদের দল সত্যিই তো বেশ গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তো একেবারেই প্যাঁড়া বা এগুলো নিয়ে রাজনীতি করছে না, এবং তারপর হাহুতাশ করছে কেন ভোট পাচ্ছে না বলে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু দখলদারি নিতে গেলে যদি মনে করে তারা বামপন্থীরা যে প্যাঁড়া নিয়ে খুব একটা অঙ্ক কষবে না, তাহলে খুব মুশকিল। এবার প্যাঁড়ার মূল অঙ্কটাও একটু কষতে হবে। একটু আগেই শুনলাম 4.8 সেন্টিমিটার হচ্ছে তার ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 2.4 সেন্টিমিটার, 1.1 সেন্টিমিটার হচ্ছে তার উচ্চতা, অর্থাৎ কতটা চওড়া থাকবে। সব মিলিয়ে কিন্তু পাইয়ার স্কোয়ার এইচ এটা গুণ করে দেখছি 19.89504 ঘন সেন্টিমিটারের এই এক একটি প্যাঁড়া। এবং এটার মাধ্যমে একেবারে পরিষ্কার এই প্যাঁড়া একটু একটু করে ক্ষুদ্র অণু পরমাণু এই প্যাঁড়ার যখন পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে, আমি আগামী দিনে দেখতে পাচ্ছি চপ শিল্পর চেয়েও অনেক ভালোভাবে এই প্যাঁড়া শিল্প পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। এবং এর মাধ্যমে খুব স্বাভাবিক ধর্মের যে রাজনীতি, তৃণমূল এবং বিজেপি অত্যন্ত ভালো ফল করবে, এবং সৈকতরা বা চন্দনবাবুরা কিন্তু মনে হচ্ছে ওই প্যাঁড়া খেয়েই ওদের সামনে নির্বাচনটা কাটাতে হবে। ফলে আমার আবেদন থাকবে কংগ্রেস এবং বামপন্থীদের কাছে যে আপনারা জোর কদমে প্যাঁড়া রাজনীতিতে অংশগ্রহণ করুন, শিক্ষা স্বাস্থ্য এইসব নিয়ে আলোচনা সম্পূর্ণ ভুলে যান। আগামী দিনে সুগার হওয়ার ব্যাপারটা কৌশিক বাবুরা নিশ্চয়ই সামলে দেবেন, বাকিটা প্যাঁড়া দিয়েই আমাদের রাজ্য এগোবে। আমরা প্যাঁড়ার পথে, জগন্নাথ দেবের পথে, ঈশ্বরের পথে সত্যিকারের একটা আদর্শ সমাজের স্বপ্ন 2026 নির্বাচনের আগে এবং পরে দেখতে পাবো। এই যে বিরোধী দলনেতা যখন বলছেন যে না, যদি ব্লাড সুগার না থাকে তাহলে মিষ্টি ভেবে খেয়ে নিতে পারেন, কিন্তু এটা প্রসাদ নয়। আবার ইন্দ্রনীল সেন যেটা বললেন যে কিভাবে আসলে খোয়া ক্ষীর সেটা যাবে, সেটা উৎসর্গ হবে এবং সেই প্রসাদের অংশ সেটা চলে যাবে বিভিন্ন জেলায় জেলায়। এই সমস্ত যে তত্ত্ব, সমস্ত যে বিতর্ক, এই সব কিছু নিয়ে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি তিনি কি বলছেন একটু শুনবো। উদ্যোগটা তো ভালোই, আমি তো খারাপ কিছু দেখছি না, কেননা যেটা প্রতিষ্ঠা পেয়েছে দীঘাতে, তো তার একটা প্রসাদ সবাই আশা করছে। সব ধর্মের মানুষ কিনা আমি জানি না, কিন্তু সবাই তো একটু আশা করে। তো সরকারি উদ্যোগে হচ্ছে, এটাও এরও গ্রহণযোগ্যতাটা আছে। তবে সব কিছু মিলে এটা বলতে পারি যে একটা ভালো উদ্যোগ। কেননা প্রসাদ, যেখানে প্রসাদ সেখানে তো তার মধ্যে একটা বিরাট কেননা আমরা সকলেই প্রসাদ পেতে চাই, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, এইটা সম্ভব একজন সরকারের পক্ষে এই উদ্যোগটা সম্ভব। বেসরকারিভাবে কোনো ট্রাস্ট বা একেবারে তৃণমূল স্তরে, একেবারে গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো একটা অসম্ভব ব্যাপার, যেখানে আমাদের এই সরকার করছেন। তার মানে আমাদের পরিকাঠামোটা ব্যবহার করছেন, সরকারি পরিকাঠামোটা। তো এটা তো মানে যে সিদ্ধান্তটা নেওয়া আছে এটা তো ফলপ্রসূ হবেই, এবং বোধহয় একটা টার্গেট আছে উল্টো রথের মধ্যে এটা পৌঁছে দেওয়ার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে দীঘার মন্দির, স্নানযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথ, সবটাই এই একবারে জগন্নাথের একটা আবহ চলছে। তাহলে মানুষের মধ্যে আগ্রহটা বোধহয় বাড়বে, এটাও একটা ব্যাপার।
মানে এই যে এক সেকেন্ড, আমি দুয়ারে রেশনের মতো করে দুয়ারে প্রসাদ পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, এটা যাদের মাধ্যমে এটা কার্যকরী হবে সেই রেশন ডিলারদের যে অ্যাসোসিয়েশন, সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু, তিনি কি বলছেন যে কিভাবে এটা হবে, এটা করাটা কতটা সম্ভব, কি বলছেন বিশ্বম্ভর বসু, একটু শোনাবো। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে যে বৈঠক হয়েছে, বিভিন্ন স্তরে যে আলোচনা হয়েছে, তার সারাংশ হলো রেশন ডিলারদের বাক্স দেওয়া হবে, সেই বাক্সে থাকবে একটা করে গজা, একটা করে প্যারা, একটা করে প্রভু জগন্নাথ মন্দিরের, দীঘার মন্দিরের ফটো। সেইটা আমাদেরকে দুয়ারে রেশন যখন আমরা করব, দুয়ারে নিয়ে গিয়ে দিতে হবে। একটা ব্যানারও টাঙিয়ে রাখতে হবে যে জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে। শুধু তাই নয়, এবার দোকানে যেদিনকে আমরা শনিবার এবং রোববার যেদিনকে দোকানে রেশন দিই, সেখানেও যাতে দেওয়া যায় সেটা আমি প্রস্তাব প্রশাসনকে দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ, আবেদন যেটা করা হয়েছে এবং বলা হয়েছে যে এই প্রসাদ তৈরি হবে স্থানীয় কোনো মিষ্টির দোকানে, প্যাকিং হবে কোথাও, সেখান থেকে আমাদের স্থানীয় প্রশাসন, পৌরসভা বা পঞ্চায়েত, বিধাননগরের ক্ষেত্রে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, নিউ টাউনের ক্ষেত্রে NKDA, এদেরকে দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকার। এরা যেখান থেকে বলবেন সেখান থেকে রেশন ডিলারদের ওই বাক্সগুলো তুলে আনতে হবে। 17 থেকে 27 তারিখ পর্যন্ত এই কটা দিন আমাদের প্রসাদ বিলি হবে। প্রশ্ন হলো 16 তারিখ পর্যন্ত যারা রেশন নিয়ে চলে গেলেন তারা এলে পরে ওই বাক্স পাবেন কি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের যেটা দেয়া হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে ওটা আপাতত 50%-এর কম। আমার দোকানের যে কার্ডের সংখ্যা, যে কটা পরিবার, তার থেকে 50%-এর কম বাক্স আমরা পাবো আপাতত। তবে পরবর্তীকালে পাবো কি পাবো না, বা যেখান থেকে পেয়েছি সেখান থেকেই পাবো কি না, এই ব্যাপারটা এখন পরিষ্কার হয়নি। যেটা আমরা জানতে পেরেছি, বলা হয়েছে এই কাজের জন্য পরিবহন খরচ বাবদ নিয়ে আসা, দিয়ে আসা, যেটা আনডিস্ট্রিবিউটেড স্টক আবার দোকানে ফেরত আনা, এর জন্যে পার বাক্স 1 টাকা করে আমাদের একটা পরিবহন খরচা হিসেবে রাজ্য সরকার দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। একটা ছোট্ট বিরতি যাওয়ার সময় হচ্ছে, আমি 10 সেকেন্ডে কিছু বলতে চাইছেন কৌশিক দা, 10 সেকেন্ডে কৌশিক। টাইম ফ্রেমটা একটু বলে দিচ্ছি, 17ই জুন থেকে 5ই জুলাই উল্টো রথ, তার আগে পর্যন্ত এইটা পুরোপুরি বিতরণ করা হবে। এবং 2 নম্বর কথাটা হচ্ছে যে এইটা ফেজ ওয়াইজ একদমই নয়, এইটা ফেজ ওয়াইজ দেওয়া হবে। ওই রেশন ডিলার যেটা বলেছেন, ওনাকে আমি একটু জানিয়ে দিই, এটা ফেজ ওয়াইজ হবে এবং লোকাল মিষ্টির দোকান মহাপ্রসাদ দিয়ে তৈরি হবে। আবার বুঝুন, মহাপ্রসাদ দিয়ে মিষ্টির দোকানে। একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়, আর আমরা দেখেছি তার আগে থেকেই এই জগন্নাথ মন্দির নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে, সরকারকে নিশানা করেছে বিজেপি। দ্বারোদ্ঘাটনের সময়ও নয়, তারপরেও এমনকি নিমকাঠ বিতর্ক, সেই নিমকাঠ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন রাজ্যের বিজেপি নেতারা। দেখুন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেই মন্দিরের বিগ্রহ কোন কাঠ দিয়ে তৈরি হয়েছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিযোগ উঠেছিল পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরির উদ্বৃত্ত নিমকাঠ দিয়েই দীঘার মন্দিরের বিগ্রহ তৈরি হয়েছে। এই অভিযোগ ওঠার পরেই তদন্তের নির্দেশ দেয় ওড়িশা সরকার। পরে দেখা যায় ওই অভিযোগ মিথ্যা। পুরী মন্দির কমিটির তদন্ত রিপোর্টে জানানো হয় সেখানকার নিমকাঠ দীঘায় ব্যবহার করা হয়নি। এই রিপোর্ট সামনে আসার পরেই বিরোধীদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, কি মুখে ঝামা ঘষা হলো তো? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। এরপর বিতর্ক ওঠে জগন্নাথ ধাম নিয়ে।
দীঘার মন্দিরকে কি জগন্নাথ ধাম বলা যাবে? আপত্তি তুলে শব্দের পেটেন্ট নিতে উদ্যোগ নেয় শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। পুরী মন্দিরের সেবায়তরাও বলেন, যুগ যুগ ধরে পুরীর মন্দির। তাদের দাবি, পুরীর মন্দিরই একমাত্র ধাম শব্দটি ব্যবহার করতে পারে। এই শব্দবন্ধ নিয়েও তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানোতর। এরপর বিতর্ক শুরু হয় পুরী মন্দিরের দৈতাপতের দীঘায় উদ্বোধনে আসা নিয়ে। পরে পুরী মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতিকে দীঘার মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা পর্ব এবং উদ্বোধনে উপস্থিত থাকার জন্য শোকজও করা হয়। বিতর্ক শুরু হয় বিজেপি নেতা দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়েও। বিজেপি নেতা হিসেবে একমাত্র দিলীপ ঘোষই দীঘায় মন্দির দর্শনে যান, দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। বিজেপি নেতারা যখন দীঘায় মন্দির তৈরি নিয়ে সরকারকে একের পর এক তোপ দাগছে, তখন দিলীপ কেন হঠাৎ মন্দিরে গেলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সব শেষে শুরু হয়েছে প্রসাদ বিতর্ক। জগন্নাথ দেবের প্রসাদ আসল না নকল তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কলকাতা টিভি। আমার এখানেই শঙ্কুর কাছে প্রশ্ন, যে কেন জগন্নাথ মন্দির নিয়ে বারবার তোমরা বিতর্ক আমদানি করছো? এমন যে নিমকাঠ নাকি চুরি করা হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী বললেন যে তার বাড়িতে 4টে নিমকাঠ, মুখ্যমন্ত্রী তাকে তিনি বলছেন যে বলা হচ্ছে তিনি নাকি নিমকাঠও চুরি করেছেন। তাহলে কি কোথাও তোমরা মনে করছো যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমরা হিন্দু বিরোধী দেখাতে চাও, সেই জায়গায় দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা সেটা তোমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে, যে কারণে তোমরা বারবার জগন্নাথ মন্দিরকে টেনে বিতর্ক আমদানি করছো? দেখুন দিদি, যে কেউ হিন্দু ধর্মের জন্য যদি কাজ করেন তাহলে আমি হিন্দু হিসেবে গর্ববোধ করি এবং অ্যাপ্রিসিয়েট করি যে কেউ যদি করেন, কিন্তু সেটা দায়িত্ব নিয়ে করতে হয়, সেটা নিয়ে ছেলে খেলা করা যায় না। বাড়িতে আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের বাড়িতে জগন্নাথ পুজো হয়, তো যাদের বাড়িতে হয় সবাই জানেন জগন্নাথ ঠাকুর কখনো পাথরের বিগ্রহ হয় না, কাঠের বিগ্রহ হয়। যে দৈতাপতি মহারাজকে নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন যে এই নিমকাঠ আমি পুরী থেকে নিয়ে এসেছি, এবং আপনারা প্রতিবেদনে দেখালেন তো, আপনি খবর নিন যে ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংসে পুরীর মন্দির কমিটি ব্যবস্থা নিয়েছিল। কেন নিয়েছিল? কেন তিনি এটা করবেন? কেনই মিথ্যাচার হবে? দেখুন, জগন্নাথ নিয়ে আমাদের ভাবাবেগ রয়েছে, এখানকার মানুষের আবেগ রয়েছে। আজকে সেই জিনিস আমাকে কেন ফেস করতে হবে? আপনি লিখে নিন, এই যে বললো একটা ঠাকুরের প্রসাদ কেউ দিতে যাবে, তার জন্য 1 টাকা হ্যান্ডলিং চার্জ নেবে, সে ব্যবসা করবে, প্রসাদ নিয়ে ব্যবসা হচ্ছে। আজকে দেখলেন না রেশন দোকানের হচ্ছে যে মাথা, সে বলে দিল। আপনি লিখে নিন, এটা নিয়ে আরেকটা কেলেঙ্কারি হবে। কৌশিক, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের একটু ছোট্ট করে একটা প্রাক পৌরাণিক যুগে এই প্রসাদ ব্যাপারটাই কিন্তু ছিল না। আমাকে একটু 30 সেকেন্ড দেবেন। বদ্রীনাথ মানে কেদার বদ্রীনাথে যখন নারায়ণের বিগ্রহকে জলে ফেলে দেওয়া হয়েছিল এবং আদি শঙ্করাচার্য গিয়ে সেই নারায়ণের বিগ্রহকে তুলে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন, হিন্দু ধর্মমতে সেই দিন প্রথম শঙ্করাচার্য কিছু ফলমূল প্রসাদ হিসেবে বিতরণ করেছিলেন ধারে কাছের লোকেদের জন্য। কেন? এইটা জানান দেওয়ার জন্যে যে ভগবান আবার তোমার কাছে এসেছেন এবং আশীর্বাদ দিচ্ছেন। প্রসাদটা কি? হিন্দু ধর্ম অনুযায়ী প্রসাদটা হচ্ছে ইজ এ টোকেন অফ আশীর্বাদ ফ্রম ভগবানের থেকে। এটা একটা আশীর্বাদ না, উৎসর্গ করে বিজেপির প্রতিটা গজা এবং পেড়ায় মহাপ্রসাদের এক বছর পর ভোট বাকি রয়েছে, রাজ্য জুড়ে কাজের কর্মের খতিয়ান তুলতে 2 শাসক দল যখন ব্যর্থ হয়, তখন মনে হয় ধর্মসভায় বিধানসভা পরিণত হয়েছে, তখন মনে হয় মন্দির রাজনীতিটাই এখন অন্ন বস্ত্র বাসস্থানের জায়গায় ভোট ব্যাংকের মূল ইস্যু। আমাদের বক্তব্য দুটো। দেখুন, প্রসাদ বিতরণ করবার দায়িত্ব এই ইনফ্রাস্ট্রাকচার, সরকারি ইনফ্রাস্ট্রাকচার। অন্য ধর্মের মানুষরাও কিন্তু সরকারকে ট্যাক্স দেয়।
সরকার কিন্তু ধর্মনিরপেক্ষ সরকার। আপনার আমার ট্যাক্সের টাকায় পুরো অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত হয়ে যাবে একটা নির্দিষ্ট মন্দিরের প্রসাদ পৌঁছে দিতে। কালকে দুদিন পর দীঘায় যেমন মন্দিরের পাল্টা মসজিদের দাবি উঠেছে, দুদিন পর অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় অন্য কোনো একটা পাল্টা দাবি দেওয়া তুলবে। এইটা সরকারের কাজ নয়। এক। দুই, আমরা বলছি গোটা রাজ্য জুড়ে বহু পীঠ রয়েছে, বহু মন্দির রয়েছে, মুখ্যমন্ত্রীর পাড়াতেই কালীঘাট রয়েছে, সেখানে সুলভ মূল্যে যাতে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে পুজো দেওয়ার ক্ষেত্রে, ডালা বিতরণের ক্ষেত্রে, পুজোর প্রসাদ বিক্রির ক্ষেত্রে নিয়মকানুন থাকে, কিংবা হাসপাতালগুলোর বাইরে যেমন সুলভ মূল্যে ঔষধ বিক্রয় কেন্দ্র হয়েছে, সেখানে সরকার তো এই পরিকল্পনা গ্রহণ করতে পারত। বহু জায়গায় সাধারণ মানুষদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, প্রসাদ কিনতে হয়, গরিব মানুষ টাকা থাকে না, সেই ব্যবস্থা সরকার তো করতে পারতো। তা না করে একটা বড় অংশের মানুষ যারা হয়তো প্রসাদ নিতে চায় না, তার সামর্থ্য আছে, তাকে ফ্রিতে এই যে একটা অ্যাডভান্টেজ সার্কেল তৈরি করে দেওয়া হচ্ছে, এটা কি তাদের জন্য যারা চাল চুরি করতে পারছে না, যারা রেশনের জিনিসপত্র চুরি করতে পারছে না, যারা কেন্দ্রের সরকারের টাকা আটকানোর জন্য রাজ্যের নিচুতলা অবধি চুনোপুটি নেতারা যারা চুরি করতে পারছে না, তাদের জন্য আবার একবার প্রসাদ কেলেঙ্কারির রাস্তা তৈরি করে দেওয়া হলো। একদম পরিষ্কারভাবে সৈকত যেটা বললে একেবারে পারফেক্টলি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমার যেটা খুব খারাপ লাগছে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কোথা থেকে কার্ড চুরি হয়েছে এই বর্ণনাটা এখানে দিতে হচ্ছে। মানে আমি বলতে চাইছি যে ধর্মের প্রভাবটা কোন জায়গায় পৌঁছেছে এটা চিৎকার করার ব্যাপার নয়, শঙ্কুকেও বুঝতে হবে। আমরা যখন দেখি একজন ধর্মনিরপেক্ষ প্রশ্নটা যখন ওখানে তুলেছে, আবার 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 একটা কথা আমাকে শেষ করতে দাও, শেষ করতে দাও, শেষ করতে দাও, শেষ করেন না, ধর্মকর্ম মানেন না। আচ্ছা বলুন, শেষ করে দিন। আমি এরকম কোন কথা বলেছি? আচ্ছা এটা 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 ও আক্রমণ করতে পারে, ব্যক্তিগত আক্রমণ করলাম। আরে না না, ওটা পার্সোনালি খুব ভালো আছি। আচ্ছা 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 শোনো শোনো শোনো, কথাটাকে সরিয়ে দিন, বলতে দাও তো। আমি যেটা বলতে চাইছি যে এই ব্যাপারগুলো তার পাশাপাশি আমরা এটাও দেখতে হবে, এটাও বুঝতে হবে, এখানে রাজ্যের এই উদ্যোগ জগন্নাথ মন্দির এবং তার সাথে রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে একেবারে ট্রান্সপারেন্ট। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো, নির্বাচনমুখী একটা প্রকল্প যেটা তারা হিট করতে চায় এবং একটা ধর্মকে সামনে রেখে। উল্টো দিকে তুমি দেখো এটা শুরু করেছে কারা? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী যাচ্ছেন একটি নির্দিষ্ট মন্দির ওপেন করবার জন্য, যেটা পার্লামেন্টে পারেন না, পার্লামেন্টে পারেন না, পার্লামেন্টে পারেন না, পার্লামেন্টে পারেন না, সেই পার্লামেন্টে রিজার্ভেশনের নামে কি করেছেন রাজ্যে? সেকুলার একটা কিছু বলবেন না, ইন্ডিকেটর পার্টনার ওবিসি রিজার্ভেশনের নামে কি করেছেন? বলবো এটা জাতির পক্ষে লজ্জা, এটা জাতির পক্ষে লজ্জা। সরিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ কংগ্রেসটা তৃণমূলের কাছে বেঁচে দিয়েছে, কংগ্রেস আর নেই, ওটা তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস। আপনাকে সভাপতি কেন করেনি? একটা উপকরণ বোঝা যায়। এক সেকেন্ড আমি একটু শুভময়দার কাছে আসি। আলোচনাটাকে নষ্ট করবে। হ্যাঁ দেখুন, মূল যে জায়গাটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে সেই জায়গাটা তো বিষয় হিসেবে খুব গভীর নয়, এ নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই জায়গায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের তো রাজনীতিতে একটু ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ পিছিয়ে একটু গিয়ে দেখতে হবে। অবশ্যই যখন কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় ছিল, সিপিএম আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল বা বামপন্থীরা ছিলেন, তখন এই রাজ্যের সবকিছু একেবারে অত্যন্ত ভালো, দুর্দান্ত সবকিছু এরকম ছিল না। কিন্তু আমরা কখনো দেখিনি যে মনমোহন সিংই হোক বা বাজপেয়ীজি হোক এবং আমাদের এখানে যারা সেই সময় ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারা এই ধরনের নিম গাছের কাঠ বা প্যাঁড়ার সাইজ এইগুলো নিয়ে আলোচনা করছেন। মূল বিষয়টা হচ্ছে যে রাজনীতির এই যে অংশটা, এই অংশটাও একটা রাজনৈতিক কৌশল। আমরা এই যে আলোচনা করছি, এই আলোচনা মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতির যে অংশের মাধ্যমে প্রচুর মানুষকে কাছে টানা যায়, যেখানে গভীরতা কম থাকে, যেটা আমরা ট্রাম্পের ক্ষেত্রেও দেখেছি, এখন মাস্ক সাহেব যেরকম করছেন, এটা একটা রাজনীতির ধারা। এবং এই ধারা মানে কিন্তু দোষের কিছু নয়, এই ধারা দিয়েই এই মুহূর্তে পৃথিবীর বেশিরভাগ জায়গায় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে নন এবং তারা চাইবেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক। ফলে তারা তাদের রাজনৈতিক ভাবনা নিয়েছেন যেটা 2026-এ তাদের সুবিধে করে। অসুবিধেটা কি? এই ধরনের জিনিস যদি ক্রমাগত চলতে থাকে তাহলে একটা জায়গায় দাঁড়িয়ে নিম্নবিত্তের খুব অসুবিধে হবে না, কিন্তু মধ্যবিত্ত বাঙালি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, তারপর কোথাও চাকরি টাকরি করবেন, তারা যদি এই গোটা আলোচনাটার মধ্যে একেবারে ঢুকে যান, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের অন্তত ছোট জায়গায় হিন্দু বাঙালিদের কথাটুকুই তো আমি বলতে পারি, তাদের সব আলোচনাটুকুই ওই প্যাঁড়ার মাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার বাইরেও যে আরো কিছু বিজ্ঞান আছে, সংস্কৃতি আছে, সেই জায়গাটার থেকে হয়তো আমরা অনেকটা দূরে সরে যাব।
আমি এখানে একবার দেখাবো, যেহেতু এত মহাপ্রসাদ নিয়ে এত আলোচনা হচ্ছে এবং পুরীর জগন্নাথ মন্দির সেখানের মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদে কি থাকে একটু দেখাবো। আহারে বিহারে তিনি অবশ্যই ব্যতিক্রম। প্রতিদিন 56 ভোগে ভোজ সারেন। বছরে একবার গর্ভগৃহ ছেড়ে ভক্তদের মধ্যে নেমে আসেন। তিনি পুরীর জগন্নাথ। ভূভারতে তিনি অবশ্যই ব্যতিক্রম। সকল দেবতার দর্শন ভোগ যখন ভক্তদের কাছে প্রসাদ, তখন পুরীর জগন্নাথের ভোগ মহাপ্রসাদ। চাল, ডাল, ঘি, হিং, শাক, লেবু, দই, লাড্ডু, ক্ষীর, লুচি, মন্ডা, চিজ, কেক, প্যাটিস, মালপোয়া, কি নেই সেই 56 ভোগে। ভারতের 4 কোণে 4 মন্দির, পুরী, দ্বারকা, রামেশ্বর ও বদ্রীনাথ। ভক্তদের বিশ্বাস ভগবান বিষ্ণু কোনো না কোনো সময়ে এই 4 মন্দিরে বিরাজ করেন। তিনি রামেশ্বরমে স্নান করেন, বদ্রীনাথে ধ্যান করেন, পুরীতে আহার করেন এবং দ্বারকায় বিশ্রাম নেন। তাই পুরীর ভোগ মহাপ্রসাদ। মহাপ্রসাদ রান্নার নিয়ম বিধিতেও ব্যতিক্রমী সাগর সৈকতের জগন্নাথ। আর 5টা মন্দিরের ভোগ রান্নায় যেখানে উপসে থাকাই দস্তুর, সেখানে জগন্নাথের পাচকেরা ভোগ রান্না শুরুর আগে নিজের পেট পুজো সেরে নিতে পারেন। শ্রীক্ষেত্র সংস্কারে ভগবানের আগে ভক্তের সন্তুষ্টির বিধান মেনেই এই ব্যবস্থাপনা। রান্নার শৈলীতেও ব্যতিক্রমী পুরীর জগন্নাথ। সরাসরি আগুনের তাপে ভোগ রান্নায় রয়েছে বিধিনিষেধ। তাই আগুনের আঁচে মাটির হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না হয় পুরীর মন্দিরে। 240টা মাটির উনুনে প্রতিদিন কমবেশি 600 পাচক যুক্ত থাকে রান্নার কাজে। দিনভর চলে একের পর এক ভোগ রান্না এবং নির্ঘণ্ট মেনে তা নিবেদন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সকাল থেকে রাত পর্যন্ত 6 দফায় 3 ধরনের ভোগ নিবেদন হয় পুরীতে: শঙ্খকুড়ি, সুখিল ও নির্মাল্য। এর মধ্যেই থাকে অন্নভোগ, ডাল ও তরকারি ভোগ, মিষ্টি ভোগ, মন্ডা ভোগ ও দুগ্ধ ভোগ। সব মিলিয়ে 56 রকম। তবে শঙ্কুর কাছে এখানেই আসবো, যে শঙ্কু, যেটা আমি শুরুতেও বলছিলাম, যে আসল তো বিশ্বাসের। আমরা যখন দেখি যে যখন পুরীতে হোক বা অন্য যে কোনো ধর্মীয় স্থানে হোক, সেখান থেকে যখন আমরা ভোগ নিয়ে আসি বা বিভিন্ন সময় বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে যে ভোগ নিই, ঠিক সেই ভোগটাই উৎসর্গীকৃত হয়েছিল কিনা এটা নিয়ে তো আমরা সত্যিই মাথা ঘামাই না। আমরা সেটাই আমাদের ভক্তি ভরে বিশ্বাস সহকারে, বা কেউ হয়তো নাস্তিক হতে পারেন, তিনি খেতে ভালোবাসেন, খাদ্যরসিক, তিনি তার মতো করে সেটাকে জাস্ট রসনা তৃপ্তির জন্য তিনি সেটা গ্রহণ করেন। কে কিভাবে গ্রহণ করবেন সেটা তো একদম তার উপর নির্ভরশীল। তাই নিয়ে এত বিতর্কের অবকাশ কোথায় আছে? দিদি, আমি আপনার সাথে একদম একমত যে বিশ্বাসই প্রধান। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি আপনাকে বলছি, আমি তো বিশ্বাস করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির করেছিলেন, আমি তো বিশ্বাস করছিলাম যে যখন ওখান থেকে দৈতাপতিকে নিয়ে এলেন, আমি প্রেসে দেখলাম উনি বললেন যে পুরী থেকে কাঠ নিয়ে আসছি, ওই কাঠে মন্দির তৈরি হবে, বিগ্রহ তৈরি হবে। পরে দেখলাম বিশ্বাস ভেঙে গেল। আমি তো বিশ্বাস করেছিলাম হ্যাঁ সত্যি তো প্রসাদ ওখানে উৎসর্গিত। তুমি গেছিলে? তুমি গেছো এখনো মন্দিরে? দিদি এক সেকেন্ড, আমি তো টিভি দেখে দেখি। আমি কলকাতা টিভি। তুমি দিঘার জগন্নাথ মন্দির? আমি তো কলকাতা টিভি। আমি কলকাতা টিভি। এক সেকেন্ড, আমি তো কলকাতা টিভি। এক সেকেন্ড, ভাই এক সেকেন্ড, কলকাতা টিভি। আমি তো বিশ্বাস রেখেছিলাম। সাই ভাই বিশ্বাস করেছিল তো। ওর নেতা এক সেকেন্ড ভাই, আরে আপনাকে বলেনি, আমার নাম শঙ্কু পান্ডা। শুনুন না, আপনাকে বুঝতে হবে বিশ্বাস কোথায় কোথায় ভেঙেছে। আমি তো বিশ্বাস করে চোখ বন্ধ করে ভরসা করে খুশি হলাম, আমার মাও খুশি হলেন, আমাদের বাড়িতে সবাই জগন্নাথের ভক্ত, যে হ্যাঁ সরকার পাঠাবে প্রসাদ, আমরা খুশি। কিন্তু প্রসাদ যখনই আমরা এটা নিয়ে খবর নিতে গেলাম, তখন দেখলাম না, রেশন ডিলারের মালিক কলকাতা টিভিতে স্পষ্ট করে বলছে যে পাড়ার দোকান থেকে মিষ্টি কিনে দিয়ে দেবে। কাকে বিশ্বাস করবো? এদের জগন্নাথের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। জয় জগন্নাথ, এদের ক্ষমা করো। একই কথা বারবার বললে তো ব্যাপারটা সত্য থেকে অসত্য হয়ে যায় না। আমরা আবারও বলছি, ও যে খোয়া ক্ষীর জগন্নাথ দেবকে উৎসর্গ করা হবে, সেই খোয়া ক্ষীর ভাই বলতে দিন, সেই খোয়া ক্ষীর দিয়েই জেলার লোকাল দোকানে মিষ্টিটা তৈরি হবে। কারণ সেই খোয়া ক্ষীর জেলার লোকাল দোকানে প্রসাদটা তৈরি হবে। আপনারা জানেন প্যারা, গজা এগুলোর একটা শেলফ লাইফ থাকে, ফলে লোকাল ডিস্ট্রিক্টেই প্রসাদটা তৈরি হবে। কিন্তু সেই প্রসাদটা মহাপ্রসাদ সঙ্গে মিশিয়ে তারপর
রিসর্ট তৈরি করা হবে। পশ্চিমবঙ্গে 2 কোটি 6 লক্ষ হাউস হোল্ড, পশ্চিমবঙ্গে 2 কোটি 6 লক্ষ হাউস হোল্ড, তা 2 কোটি 6 লক্ষ হাউস হোল্ড কি একটা জায়গা থেকে তৈরি হবে? একটা জায়গা থেকে তৈরি হবে তা তো নয়। সেই জন্য খোয়াখির মহাপ্রসাদ প্রতিটা জেলায় যাবে, সেটা জেলায় জেলায় প্রসাদ তৈরি হবে, জেলায় জেলায় প্রসাদ তৈরি হবে এবং সেটাই বাড়ি বাড়ি পৌঁছাবে। 2 কোটি 6 লক্ষ। আচ্ছা, আর একটা ছোট্ট কথা বলি, আমার সিপিআই এর প্রবক্তা যেটা বললেন ঠিকই বললেন, যে কিন্তু আপনাকে এটা মনে করিয়ে দিই, উত্তরের ভ্রামরী দেবীর মন্দির সংস্কার থেকে শুরু করে তারাপীঠ থেকে তারকেশ্বর থেকে কালীঘাটে স্কাইওয়াক, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করেছে। শুধু দীঘার জগন্নাথ মন্দির একটাও সারাননি কেন? সরকারের দায়িত্ব ছিল না। এই কারণেই তো আমরা বারে বারে বলি এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। যেটা বিষয় হচ্ছে, জমি যখন নির্ধারিত হয় তখন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মন্দির যখন উদ্বোধন হলো তখন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ওখানে বসে প্রথম পেড়া খেলেন। দিলীপ ঘোষ ফিরে এসে প্রশংসা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় করে চুরি করতে পারেন। আপনি কালকে দিলীপ ঘোষকে প্রশ্ন করুন, উনি বলবেন এই প্রসাদ আরএসএস সমর্থন করে। আমি বলছি আরএসএস এটাই চায়। বিজেপি এখানকার তৎকাল বিজেপি যারা প্রাক্তন তৃণমূল তারা এই বিরোধিতা করছে। এদের অভিযোগ মমতার বিরুদ্ধে। আরএসএস এর দুটো চোখ, একটা মমতা আর একটা হচ্ছে দিলীপ ঘোষ। এই তো আরএসএস এর দুটো চোখ। স্বাভাবিকভাবে এই চোখে দেখতে গেলে মন্দির যে রাজনীতি, আরএসএস এর যে ইডিওলজি, প্রসাদের যে ব্র্যান্ডিং, এইটা বাংলার রাজনীতিতে সফল করতে পেরেছে এরা। আমরা বলছি ওই দীঘার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে জগন্নাথের প্রসাদ। তার কারণ বাংলার মানুষ দুটো ভাত চায়, পরিযায়ী শ্রমিক মেদিনীপুরে বাড়ি ফিরে চাল পায়নি লকডাউনে, কিন্তু মিষ্টি পাঠালে আপত্তি আছে। এলাকায় একটা ভালো হাসপাতাল নেই, কিন্তু গোটা রাজ্য জুড়ে রেশন ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। এর পাল্টাই প্রসাদ রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে। একদম শুরুতে তুমি দেখো এই পুরো প্ল্যানিংটা কিভাবে স্যাংশনড হয়েছে এবং এক্ষেত্রে পুরোপুরি সরকারি ব্যবস্থা কাজে লাগিয়েছে। দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এর সাথে যুক্ত এবং তাদের এমপ্লয়মেন্টও করছে তারা। একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু একদিনের নয়, দীর্ঘ সময় ধরে এটা প্রসেসড হয়েছে এবং আমরা খুব ভালো করে জানি যে বিজেপির একজন বলিষ্ঠ নেতা 32 কিলোমিটারের মধ্যে থাকেন, অনেক বড় বড় প্যারার কথা বলছেন খবরের কাগজে, বিভিন্ন জায়গাতে, সংবাদ মাধ্যমে, কিন্তু বাস্তব চরিত্রটা উনি জানতেন না যে রাজনীতিটা করবার জন্য ইনিও প্যারালালি চিৎকার করছেন শঙ্কুর মতো। আলটিমেট ব্যাপারটা তো হচ্ছে তাই। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের রাজনীতি করছে, ওদের শঙ্কা হচ্ছে যে হিন্দুত্বের রাজনীতি বলে আমাদের হাত থেকে বেরিয়ে গেল। পশ্চিম বাংলার ক্যারেক্টার কিন্তু ধর্মনিরপেক্ষ ছিল, আগামী দিন থাকবে। এই যে দেশভাগের স্বাধীনতা, দেশভাগের স্বাধীনতা তোমরা বললে দেশভাগ করেছে, আমরা বলছি যে যদি ঝুটে এক সেকেন্ড আমি শুভময়দার কাছে আসি। এক সেকেন্ড শঙ্কু, শুভময়দা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দীঘায়। জগন্নাথ মন্দির সেটা জগন্নাথ ধাম নাকি কালচারাল সেন্টার, যে মানুষ যেভাবে, যে দর্শনার্থী যেভাবে নেবেন, যিনি সেখানে জগন্নাথ দেবের অস্তিত্ব সম্পর্কে যিনি সেখানে যেটা অনুভব করবেন, তিনি সেখানে মন্দির হিসেবে যাবেন। যদি কারো মনে হয় দর্শনীয় স্থান হিসেবে যাওয়ার, তিনি সেখানে দর্শনীয় স্থান হিসেবে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদ্ঘাটনের দিনই বলেছেন যে এখানে সব ধর্মের মানুষ যেতে পারেন এবং আমরা দেখেছি যে সেই দিনও সব ধর্মের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে তারপরে কেন এই জগন্নাথ মন্দির নিয়ে এত বিতর্ক? এটা কি কোথাও আসলে, যেটা আমি শঙ্কুকে যে প্রশ্নটা করছিলাম, যে কোথাও দাঁড়িয়ে এই যে রাজনীতিতে বিজেপি যে কথাটা বলে আসে, যে ন্যারেটিভটা সেট করতে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে হিন্দু বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, এই জায়গায় দাঁড়িয়ে কি একটা ধাক্কা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা, যে কারণেই নিমকাট থেকে শুরু করে প্রসাদ, প্যারা, গজা সমস্ত কিছু নিয়ে আক্রমণে শান দিতে হচ্ছে বিজেপিকে? একেবারেই এই জায়গাটা বুঝতে হবে যে বিজেপির যদি একটি রাজনৈতিক কৌশল এটা হয় যে কারণে তারা এই যে জগন্নাথ মন্দির বা এই বিষয়গুলি নিয়ে একটা বিতর্ক তুলে আনছেন, সেই জায়গার
অবশ্যই দুটি দিক থাকবে এবং দুটি দিকই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির একটা অংশ। এটা দোষের কিছু নয়, সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা প্রচুর ধর্ম নিয়ে, ধর্মের সঙ্গে রাজনীতি মিশে হয়েছে, ফলে এই নিয়ে নাক কুচকানোর কোনো জায়গা নেই। এবার বিজেপির একদিক দিয়ে বিজেপি বা আরএসএস এর সুবিধে যে সত্যি হিন্দু ধর্মের প্রচার হচ্ছে, অন্য দিক দিয়ে তারা যদি সত্যি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চান, যেটা নিয়ে বামপন্থীরা বা কংগ্রেস বলে যে তৃণমূল আর বিজেপি আদতে একই একটা দল, কিন্তু তা সত্ত্বেও তারাই তো সব ভোট পাচ্ছেন দুজন মিলে। ফলে আমি এই জায়গায় যাদের অসহায়তার কথা বলবো, যাদের নেতৃত্বহীনতার কথা বলবো, সেটা একেবারে বামপন্থী এবং কংগ্রেসের কথা। যে দেশের প্রতিটি মানুষ যদি বিশ্বাসও করে, রাজ্যের প্রতিটি মানুষ যদি বিশ্বাসও করে যে তৃণমূল এবং বিজেপি আদতে একই দল, তা সত্ত্বেও মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিচ্ছে, স্বভাবতই এর দায় বামপন্থীদের, এর দায় কংগ্রেসের। সুতরাং তাদের ক্ষেত্রে অন্তত অভিযোগের আঙুল তোলার কোনো জায়গা নেই। আমি একটু শঙ্কুর কাছে আসি, কারণ শঙ্কু একটু আগেই প্রসাদ নিয়েও কেলেঙ্কারি হবে ইত্যাদি আশঙ্কা প্রকাশ করছিল। আমার প্রশ্ন হচ্ছে, একটু বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের দিকে তাকাই। সেখানে কি হয়েছে যে ভিআইপি দর্শনের নামে সেখানে নাকি দিনের পর দিন টাকা তোলা হচ্ছিল। প্রাইভেট সিকিউরিটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অন্য পথে তাড়াতাড়ি বিগ্রহ দর্শন করিয়ে টাকা তুলত। এর জন্য পুলিশ 2 বাউন্সারকে গ্রেফতার করেছে। তো এই যে ঘটনাগুলো, এমনকি যে খবর পাওয়া যাচ্ছে যে অযোধ্যায় সেখানে অবধি এই পুজো দেওয়ার নাম করে সেখানে একটা চক্র তারা কিছু আর্থিক নয়ছয় করেছে। তো এগুলো তো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এক সেকেন্ড, একটা ইন্ডিভিজুয়াল কোথাও হয়েছে বা কোনো জায়গায় হচ্ছে, তার এগেনস্টে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, আমার এখানে বক্তব্য নয়। কিন্তু প্রশাসন নিজে যদি করে, আজকে আপনি জানেন ওখানে যারা কাজ করেছে তাদের পুরো পেমেন্ট কমপ্লিট হয়েছে, যারা মন্দিরটা তৈরি করেছেন তারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা জমি দিয়েছে তাদের কি অবস্থা জানেন? কৌশিক, তাদেরকে অ্যাকোমোডেট করা যায়নি, তাদের বলেছিল দোকান দেবে, দেয়নি। কেন করছেন এসব? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে দীঘাতে প্রভু জগন্নাথ অধিষ্ঠিত হয়েছেন। এটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালির কাছে একটি অত্যন্ত এবং গর্বের বিষয়। যারা আমরা সবাই বলছি যে ধর্ম যার যার, উৎসব ধর্ম যার যার, জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হয়েছে। আমিও জগন্নাথের ভক্ত, আমাদের সময় কৌশিক ছুদ্রে নিলেন, জগন্নাথ ধাম দীঘায় তোমার গলা স্কন্ধ কাটা দেখা যাচ্ছে। কৌশিক এক সেকেন্ড, তুমি এত চিৎকার করছো আমি বলতে পারছি না। কৌশিকদা ওর যে আপনার সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে যে সমস্যাটা ছিল সেটাকে আপনি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সময় একদম শেষ, এখানেই বাংলা বলছে শেষ করতে হবে। আবারও বলি, বিশ্বাস যার যার বিশ্বাস তার কাছে, কিন্তু রাজনৈতিক বিতর্ক যে প্রসাদ নিয়েও শুরু হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।